আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। খাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। ঠিক এমন সময় যমুনা থেকে একটি জরুরি ফোন এলো, তাকে এখনই যেতে হবে। তিনি তার প্রিয় শিং মাছ না খেয়ে সে অবস্থায় যমুনায় চলে এলেন এবং এসে দেখেন সেখানে একজন উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা উপস্থিত হয়েছেন। তিনি এসেছেন মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে এবং তিনি একটি মিটিংয়ের সিডি নিয়ে এসেছেন। আপনারা শুনেছেন এই গতকাল এবং পরশু আলোচনা হচ্ছে যে উচ্চ পর্যায়ের জেনারেলরা সেনাপ্রধানের সাথে একটি ভার্চুয়াল মিটিং করেছে। সেই মিটিংয়ের একটি ভিডিও কপি তারা আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি প্রধান উপদেষ্টাকে হস্তান্তর করেছে। এই আলোচনাটা কি হয়েছে এটা আপনারা ইতিমধ্যেই অনেকখানি জেনে গেছেন। সেখানে মোদ্দা কথায় বলা হয়েছে যে আর্মি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হবে না। তারা একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন চায় এবং ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন হলে তারা সর্বরকমের সহযোগিতা করবে। যদি তার ব্যত্যয় ঘটে, যদি কোনো বিতর্কিত নির্বাচন হয়, যদি ইনক্লুসিভ নির্বাচন না হয়, তাহলে আর্মি সেই নির্বাচনে সরকারকে সহযোগিতা করবে না। এটি নিয়ে জেনারেলরা সেনাপ্রধানের সাথে আলোচনা করেছে। এই আলোচনারই একটা ভিডিও কপি গতকাল যমুনায় হ্যান্ডওভার করা হয়েছে এবং গতকাল আপনারা আরো দেখেছেন যে একটা মিটিং শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে বলেছেন যে মাঠ পর্যায় থেকে যে 50% আর্মি উইথড্র করা হয়েছে, এই 50% যেন উইথড্র না করা হয়, এর জন্য এই স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাপ্রধানের সাথে নেগোশিয়েট করছেন এবং তিনি সেই কথাটি বলেছেন যে 50% পয়লা নভেম্বর থেকে ব্যারাকে ফিরে গেছে, তারা ফিরে গেছে এবং সেটা সত্যি, সেটা গুজব নয়। তো এই বাস্তবতায় জেনারেল সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি তো, আমি বারবার বলেছি, তিনি তো আসলে জামাতপন্থী একজন অফিসার, যেটা একজন সেনাবাহিনীর একজন কর্মকর্তার কোনো রাজনৈতিক ইনভলভমেন্ট থাকতে পারে না। বাট ওয়াকার বিলংস টু জামাত, একদম সে শপথ গ্রহণ করা একজন সদস্য, শিবিরের সে সদস্য ছিল। তার যে ষড়যন্ত্র ছিল যে সেনা বাহিনীকে দুর্বল করে ইরানের স্টাইলে একটা রিপাবলিক গার্ড, ইসলামিক রিপাবলিক গার্ড গড়ে তোলা, সেই জায়গাটার বিরুদ্ধে আমার মনে হয় যে একটা বড় রকমের বাধা সৃষ্টি করেছে। সাধারণ আর্মিরা এখন আর এই ভাড়া খাটতে চায় না কারো রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। তারা বারবার বলতেছে যে আর্মি অ্যাজ অ্যান ইনস্টিটিউশন ইট শুড রিমেইন নিউট্রাল অ্যান্ড প্রফেশনাল। সবাই এই আর্মির ঘাড়ে বন্দুক রেখে যার যার দান্দা বাস্তবায়িত করে, দিনের শেষে গালিটা আর্মিকেই খেতে। সুতরাং আর্মি অফিসারে এবার জোট বেঁধেছে এবং বিশেষ করে যাদের ওয়াকার মনে করত তার পক্ষের লোক, যাদের পাকিস্তানে পাঠাতো, মনে করা হতো জামাতির ধ্যান ধারণার, তারাই এবার একটা স্ট্যান্ড নিয়েছে আর্মির পক্ষ থেকে যে আর্মি দেশের স্বার্থে কাজ করবে এবং একটা গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য কাজ করবে। তো এই অবস্থায় আমাদের লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম তিনি দুপুরে সেদিন আর খেতে পারেনি। বাসায় গিয়ে তিনি দুপুরের খাবার খেয়েছেন। ততক্ষণে তার প্রিয় শিং মাছ, সেটা অনেকখানি মানে সেই ফ্রেশনেসটা আর ছিল না। এই বয়সে দেশের জন্য কি কষ্টই নাই করছেন এই অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল। আমেরিকার মতো একটি রাষ্ট্র বাংলাদেশের অভিবাসন স্থগিত করে দিয়েছে, অর্থাৎ আপাতত বন্ধ। ভবিষ্যতে খুলবে কিনা, ডোনাল্ড ট্রাম্পের যে 3 বছর সময়, এই 3 বছর সময়ের মধ্যে খুলবে কিনা সেটা সন্দেহ আছে। তাহলে দেখেন যে বাংলাদেশের মানুষ ডিবির জন্য কি পরিমাণে পাগল ছিল সারা বাংলার মানুষ, সেটা আপনারা জানেন। এখন যদি বাংলাদেশের অভিবাসন বন্ধ থাকে, ডিবি আর OP1 এইসব দিয়ে তো আর কাজ হবে না। বাংলাদেশের মানুষ যারা আমেরিকাতে সেটেল হন, তারা তাদের মাতা পিতাকে নিতে পারেন, তাদের ভাই নিতে পারেন, বোনও নিতে পারেন। অর্থাৎ
একটা দূরবর্তী সময়ে আস্তে আস্তে ফ্যামিলি রিইউনিয়ন করতে পারেন। কিন্তু এই মুহূর্তে এসে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে ৭৫টি রাষ্ট্রের সাথে বাংলাদেশকেও জুড়ে দিলেন। পৃথিবীর অনেক দেশ আছে যাদের জনসংখ্যা বাংলাদেশের একটি থানা বা একটা উপজেলা বা একটা ডিস্ট্রিক্টের সমান। এইরকম অন্তত ৪০টি দেশকে নিষিদ্ধ করেছে। কিন্তু ওগুলা বাদ দিলে বড় দেশ যেগুলো আছে সেগুলোর মধ্যে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান। কিন্তু ভারতকে এবং শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করা হয়নি। অর্থাৎ ভারতের এবং শ্রীলঙ্কার মানুষের অভিবাসন এখনো কন্টিনিউ হবে। তাহলে বাংলাদেশ আমেরিকাতে নিষিদ্ধ হওয়ার পর শুধু কি আমেরিকাতে, আমি নিজে ব্যক্তিগতভাবে ইমিগ্রেশনের সাথে জড়িত, অর্থাৎ ইমিগ্রেশন আইন সম্পর্কে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন সভায়, সেমিনারে, টেলিভিশনে কথা বলে থাকি এবং ব্যক্তিগত জীবনে ইমিগ্রেশন লয়ার হিসেবে আমি প্র্যাকটিস করি। তাহলে আপনি এখন বোঝেন যে এটা আমার প্রফেশন। এই সম্পর্কে আমার একটা ধারণা আছে। বাংলাদেশ থেকে প্রতি বছর ব্রিটেনে, আমি যেখানে থাকি, যে দেশে থাকি ব্রিটেন, সেই ব্রিটেনে যে পরিমাণে মানুষকে ভিসা দেওয়া হতো সেটার পরিমাণ গত ১.৫ বছরে প্রায় ৫০ থেকে ৬০ ভাগ কমে গেছে। অর্থাৎ ব্রিটেনে স্টুডেন্ট হিসেবে ওয়ার্ক পারমিটে যারা আসতো তাদের পরিমাণ প্রায় ৫০ থেকে ৬০ ভাগ কমে গেছে এবং আগামী ১ বছরে এটা ৮০ ভাগ কমে যাবে। টোটাল ২০ ভাগ থাকবে আর ৮০ ভাগে বন্ধ হয়ে যাবে। বিভিন্ন ইউনিভার্সিটি এখন ছাত্র নেওয়া, বাংলাদেশ থেকে ছাত্র নেওয়া বন্ধ করে দিয়েছে। তারা তার বিকল্প হিসেবে চায়না থেকে ছাত্র আনতে চাচ্ছে, তারা তার বিকল্প হিসেবে জাপান, আরবের রাষ্ট্র, আফ্রিকা, ব্রাজিল তারা খুঁজছে। তাহলে এখন বাংলাদেশের যে পথ, মিডল ইস্টে শ্রমিক যারা যেত, দুবাই এখন ভিসা দেওয়া বন্ধ রেখেছে। কাতারেও বাংলাদেশের ভিসা খুবই কম হচ্ছে। বাহরাইন ছোট্ট একটি দেশ, একটি উপদ্বীপ, সেখানে কিছু লোক আছে। বাংলাদেশ মূলত পুরা বিশ্ব থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার দুটি কারণ। একটি কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ, আরেকটি কারণ হচ্ছে বাংলাদেশের সরকার। বাংলাদেশের মানুষের চিন্তায় এবং চেতনায় নীতি, নৈতিকতা, সততা, ন্যায়বোধ এবং কমিটমেন্ট আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? একটি সমাজ যখন ন্যায় বিচার থাকে না, একটি সমাজে যখন রুল অফ ল থাকে না, একটি সমাজে যখন টাগ অফ ওয়ারের মধ্যে থাকে, তখন রাষ্ট্রের জনগণের মনোজগতে এক ধরনের বৈকল্য সৃষ্টি হয়। এই বৈকল্যের ফলে এই জাতির সন্তানরা কোনো জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে অক্ষম। আমরা দেখলেন না যে পৃথিবীর বড় বড় জায়গা থেকে ডক্টরেট ডিগ্রি, পিএইচডি ডিগ্রি, নোবেল প্রাইজ নিয়ে এসে বাংলাদেশটাকে টুকরো টুকরো করে ফেলছে। কিভাবে? ভৌগোলিকভাবে নয়, বাংলাদেশের মানুষকে ডিভিশন করতে করতে একটা ডিভিশনের মানুষ এখন আরেকটা ডিভিশনের মানুষকে জবই করতেও ভয় করছে না। মানুষের বাড়িঘর একজন আরেকজনের বাড়িঘর দখল করে নিচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিচ্ছে, রাস্তায়। কালকে দেখলাম বিএনপির ছাত্র দলের লোকেরা কোর্টে, আদালত প্রাঙ্গণে ছাত্রলীগ বলে, আওয়ামী লীগ বলে একটা লোককে তুলে নেওয়ার চেষ্টা করেছে। লয়াররা গিয়ে সেটা স্টপ করেছে। প্রথম আলোর মতো পত্রিকা, যেই পত্রিকাটি বাংলাদেশের শীর্ষে এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে এর চাইতে বেশি জনসম্পৃক্ত, এর চাইতে বেশি কাটতি আর কোনো পত্রিকার ছিল না। ডেইলি স্টার, আন্তর্জাতিক মিডিয়ার মুখপাত্র, সেই দুটি পত্রিকার অফিস জ্বালিয়ে দেওয়া হলো। ২৮ জন সাংবাদিক সেখানে অবরুদ্ধ হয়েছিল, তাদেরকে উদ্ধার করার কোনো লোকও ছিল না। এবং যারা এই অত্যাচার নির্যাতন চালিয়েছে, যে হত্যাযজ্ঞ যারা চালাতে চেয়েছে এবং যারা এটা পোড়াইতে চেয়েছে, পুড়িয়েছে, তারা কিন্তু ১-২ মাস ৪ মাস আগে সেখানে জেহাপত দিয়েছিল, গরু জবাই করেছিল। বলতে চেয়েছিল যে এটা হিন্দু পত্রিকা, এই হিন্দু পত্রিকার সামনে গরু জবাই করিয়া তাদেরকে মুসলমান বানাবে। তাহলে এদের কিন্তু চিহ্নিত মানুষ। এখন এই বাংলাদেশে এই যে এগুলো চলছে, এর ফলে বাংলাদেশের যে গড়ে ওঠা তরুণ সমাজ, যুব সমাজ,
তারা অবক্ষয়ে নিমজ্জিত হয়ে গেছে। দেখেন, যেই ছেলেটি জুলাই মাসে আন্দোলন করার সময় এই চিপচিপে ছিল, সেই ছেলেটি এখন শুয়োরের মতো মোটা হয়ে গেছে। এর কারণটা কি? 2 বছরে না, 1.5 বছর সময়ে এত মোটা হয়ে যাওয়া। যেই ছেলেটি টেলিভিশনে এসে বলেছিল যে গ্রামে সবচাইতে ভাঙা ঘরটি আমাদের, 6 মাস 7 মাস যেতে যেতে সেই ছেলেটি কোটি টাকার গাড়ি চালায়। সেই ছেলেটির বাড়িটি দেনাদেন দোতলা বাড়ি হয়ে যায়। সেই ছেলে এখন টেলিভিশনে এসে বলে, এই গ্রামে আমাদের বাড়িটি 3 একর জায়গার উপরে, আমাদের বাড়ির ভিতরেই 3টি পুকুর আছে। খোঁজ নিয়ে দেখেন, অন্য মানুষের পুকুরও দখল করে ফেলছে, বাড়িও দখল করে ফেলছে। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি এখন টুপি দিয়ে দিয়ে ঘুরে, কিন্তু আন্দোলনের সময় কিন্তু আপনি তার মাথায় টুপি দেখেন নাই, এখন কিন্তু নতুন সাচ্চা মুসলমান হয়ে গেছে। এ নাহিদ ইসলাম দেখেন না, টুপি একটা মাথায় দিয়ে দিয়ে ঘুরে। এটা কিন্তু আন্দোলনের সময় ছিল না। কেন? এই যে পরিবর্তনটা, শরীরের পরিবর্তন, ওয়েস্টিনে যায় খাওয়া, মন্ত্রী হওয়া, এই যে তাদের জীবন ধরনে যে আপনাকে একটা সুস্থতার দিকে, সমাজ বদলের দিকে নিয়ে যাবে, বদলটা কোন দিকে গেছে বুঝছেন তো? এর ফলে তাদের সাথে যারা আন্দোলন করেছে, বিশ্ববিদ্যালয়ে যেসব ছাত্র ছিল, তাদের মনোজগতে একটা ফ্রাস্ট্রেশন শুরু হয়েছে। কারণ বেশিরভাগ ছাত্রই তো কোনো জব পাচ্ছে না, বেশিরভাগ ছাত্রের কোনো আয় নেই। এখন তারা কি করবে? তারা চুরি করবে, তারা কি করবে? ডাকাতি করবে। এই যে মনে করেন আপনি জুলাই মাসে যারা আন্দোলন করেছে তাদেরকে আপনি কি দিবেন? ইনডেমনিটি দিবেন। তাদেরকে ইনডেমনিটি দিবেন, তাদের যেন বিচার না হয়। তখন ইনডেমনিটিটা কি? সারা জীবন সন্ত্রাস করার সার্টিফিকেট। এই যে সাম্প্রতিক একটা মেয়ে কি করলো? চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লো, কোর্ট তাকে 5 দিনের রিমান্ড দিল, সেখান থেকে তাকে দায় মুক্তি দিয়ে নিয়ে গেল আসিফ নজরুল। তাহলে তার মানেটা কি দাঁড়াচ্ছে? জুলাই মাসে যেসব লোক আন্দোলন করছে তারা এখনো যদি ধর্ষণ করে, চুরি করে, লুণ্ঠন করে, ডাকাতি করে, অগ্নিসংযোগ করে, তার বিচার হবে না? মানে রাষ্ট্রে আপনি কি এস্টাবলিশ করতে যাচ্ছেন? এর ফলে আপনার মানুষের ভ্যালু কমে যাচ্ছে। এই মানুষ এখন সৌদি আরব নিয়েও কাজ করাতে রাজি না, দুবাইও কাজ করাতে রাজি না, ব্রিটেনও তাদেরকে দিয়ে কাজ করাতে রাজি না, আমেরিকাও কাজ করাতে রাজি না। মানে আপনার প্রোডাক্ট যখন পচে যায়, পচা প্রোডাক্ট দিয়ে, পচা মাল দিয়ে কেউ লাভও করতে পারে না, ব্যবসাও করতে পারে না। বাংলাদেশের প্রোডাক্ট, বাংলাদেশটি এখন একটি বিধ্বস্ত নগরী। এই বিধ্বস্ত, এই বিপর্যস্ত, এই নোংরা, এই ভেঙে পড়া, এই অসভ্যটা কেন বললাম? রুল অফ ল ইজ দ্য বেসিস অফ সিভিলাইজেশন। রুল অফ ল এর মূল কথা হচ্ছে, কেউ যদি অপরাধ করে সেই অপরাধের বিচার হবে। আপনি দেখেন, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল 1975 সালে। এই 75 সাল থেকে 1996 সাল পর্যন্ত বঙ্গবন্ধুর খুনিরা সদর্পে বাংলাদেশে অ্যামনেস্টি নিয়ে ঘুরিয়েছে। কিন্তু শেখ হাসিনার সরকার যখন ক্ষমতায় আসে তখন তাদের বিচার শুরু হয়। আওয়ামী লীগের এমন একটা দাপট তৈরি হয়েছিল যখন তারা চাইলে এই খুনিদেরকে রাস্তায় ধরে জবাই করে দিতে পারত। কিন্তু শেখ হাসিনা তো সে পথে হাঁটেননি। কেন হাঁটেননি? কারণ তিনি বিশ্বাস করেছেন যে বিচার হবে রুল অফ লতে। হ্যাঁ, বাংলাদেশের বিচারের মান অন্য 10টা কেইসে যেরকম ছিল, এইটাও সেই রকম। সুতরাং বিচারের আওতায় কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে। কিন্তু আজকে কি হচ্ছে? মানুষকে রাস্তায় ধরে হত্যা করা হচ্ছে। 32 নম্বরে আপনি আগুন দিচ্ছেন, মন্ত্রীর বাড়িতে আগুন দিচ্ছেন, অমুকের বাড়িতে আগুন দিচ্ছেন, তমুকের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে ফেলছেন। গাজী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মূল ভবনে আগুন দিয়ে 185 জন লোককে হত্যা করেছেন। কোনো পত্রিকায় নিউজ পর্যন্ত দিতে পারে নাই। তার মানে রাষ্ট্রটাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? একটা মগের মূল্যকে নিয়ে যাচ্ছেন, যেখানে সেখানে মব হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে তার ছাত্ররা পিটাচ্ছে। কারা? শিবির। চিটংও পিটালো, ঢাকাতেও আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয়ের টিচারকে শিবির কিভাবে হেনস্থা করেছে। রাজশাহীতে আপনারা দেখেছেন। আর কোথায় দেখবেন? ঢাকা, চিটাগং, রাজশাহী, 3টা বিশ্ববিদ্যালয়ে শিবির দ্বারা যারা আগামী দিন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, তাদের ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে পিটিয়েছে, অপমান করেছে,
তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কোনো পুলিশ আসেনি, রাষ্ট্র কোনো নিন্দা প্রস্তাব করেনি, রাষ্ট্র তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তার মানে রাষ্ট্র বলে এখন কোনো কিছু নেই। একটা মব আছে, সেই মবটাকে নেতৃত্ব দিচ্ছে ডক্টর ইউনূস, এবং ডক্টর ইউনূসের ডান হাত হিসেবে রয়েছে লুচ্চা আসিফ নজরুল। এরা মিলে এই বাংলাদেশটাকে একটা জাহান্নাম বানায় ফেলতেছে। আপনারা যারা আগে চিন্তা করতেন আমার ছেলেটা ভালো পড়াশোনা করছে, ব্রিটেনে পাঠাবো, অস্ট্রেলিয়াতে পাঠাবো, কানাডাতে পাঠাবো, আমেরিকাতে পাঠাবো, অথবা ফ্রান্স জার্মানিতে যাবে, উচ্চশিক্ষা নিয়ে এসে নিজের জীবন বদলাবে, রাষ্ট্রকে বদলাবে, অথবা বিদেশে থাকলেও সমাজ রাষ্ট্রের জন্য রেমিটেন্স কন্ট্রিবিউশন করবে, সেই আশা আস্তে আস্তে এই ইউনূসের যুগে এসে ফিকে হয়ে যাচ্ছে। কারণ রাষ্ট্র যখন ফাংশনিং না, রাষ্ট্রের মানুষের মনোজগৎ যখন বৈকল্য, এই বৈকল্যের যে প্রোডাক্ট, বাই প্রোডাক্ট রাষ্ট্রের জনগণ, তাদেরও চিন্তা চেতনা মনোজগৎ সবসময় খুবই আনসেটেল থাকে। আপনি যদি আফগানিস্তানের মানুষের সাথে ডিল করে দেখেন, এখানে আসি আমি, আমার অনেক ক্লায়েন্ট আছে আফগানিস্তানের, আপনাকে মানে আপনি মুসলিম ভাই, আপনার জন্য তার জান তামা তামা, মানে আপনাকে সে পাইলে পেটের ভিতরে ঢুকায় ফেলে, বুকের ভিতরে ঢুকায় ফেলে। কাজটা করে দেন, টাকা বাকি থাকলে আর জীবনে সে আপনার ফোনও ধরবে না। কারণ ওই যুদ্ধ করতে করতে বছরের পর বছর তাদের চিন্তা চেতনা মনোজগৎ অন্যরকম হয়ে গেছে। আপনি দ্য অ্যাংরি ওয়াইফ, অস্কার ওয়াইল্ডের একটা বই পড়েছিলাম। সে বইতে অস্কার ওয়াইল্ড তার মানে আমেরিকার সিভিল ওয়ার নিয়ে কথা বলেছিলেন। তো আমেরিকার সিভিল ওয়ারে যখন শুরু হয় তখন এক তরুণ তরুণী দুইজনে বিয়ে করেছে, ইয়াং মানুষ। তো বিয়ে করে অল্প কদিন মাত্র হাজব্যান্ড ওয়াইফ ছিল, থাকার পরে গৃহযুদ্ধের ডাকে হাজব্যান্ড গৃহযুদ্ধে চলে যায় যুদ্ধে। যুদ্ধ 4 বছর যুদ্ধ করার পর যুদ্ধ শেষ হয়, আমেরিকাতে গৃহযুদ্ধের অবসান হয়। অবসান হওয়ার পর তখন হাজব্যান্ড ফিরে আসে। তো ওয়াইফ হাজব্যান্ড যখন রাত্রে যখন একসাথে থাকছে, এখন ওয়াইফ খুবই কুকরে কুকরে উঠছে, কিরে হাজব্যান্ড আসছে, ওয়াইফ 5 বছর অপেক্ষা করতেছে, হাজব্যান্ড 5 বছর অপেক্ষা করতেছে, এই 5 বছর পরে ওয়াইফ কেন হাজব্যান্ডের সাথে আর কমফোর্টেবল হচ্ছে না? তখন লেখক বললেন যে 5 বছর আগে যে মানুষটি সাধারণ মানুষ ছিল, এই মানুষটি 5 বছর 4 বছর যখন যুদ্ধ করে এসছে, এই মানুষটি এখন আর সেই মানুষ নেই। এখন এই মানুষটার মধ্যে হায়নার একটা রূপ, এই মানুষটার মধ্যে হিংস্রতা, দানবীয়তা, হত্যা, দড়ি পালানো, জীবন বাঁচানো, এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার। যে কোমলতায় স্ত্রীর সাথে, সেটাও তার মধ্য থেকে বিলুপ্ত হয়ে গেছে। ঠিক তেমনি সমাজ যখন অস্থির থাকে, সমাজে যখন ন্যায় বিচার থাকে না, সমাজে যখন রুল অফ ল থাকে না, কোনো নর্ম থাকে না, রুল বাদ দেন, সমাজে তো অনেকগুলো নর্ম আছে যে আমরা একটা সমাজে বসবাস করি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, নানান দলের হতে পারে, কিন্তু আমাদের মধ্যে একটা বন্ধন ছিল, সেই বন্ধনটা নষ্ট হয়ে গেছে। সমাজ যখন হাদির মতো একটা সিসকে, একটা খিস্তি খেউর গাওয়ার লোককে জাতীয় বীরের মর্যাদা দেয়, রাষ্ট্র যখন এইরকম একটা গালি সর্বস্ব ব্যক্তিকে রাষ্ট্রের শোক প্রকাশ করে, তখন রাষ্ট্র যে ভঙ্গুর, রাষ্ট্রের যে আর কোনো নীতি নৈতিকতা আদর্শ রয়েছে সেটা আর ভাবা যায় না। তাই শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে বাংলাদেশ আজ অপমানিত, নিষিদ্ধ, এবং বাংলাদেশকে সবাই অ্যাভয়েড করার চেষ্টা করছে। আসুন, এখনই সময় আপনার, আমার, আমাদের সন্তানদের প্রজন্মের, আপনার প্রজন্মের মানুষদের জন্য এই দেশটাকে যদি একটা সুষ্ঠু মানুষের দেশ করতে হয়, আসুন রুল অফ লকে প্রতিস্থাপন করি এবং এই মৌলবাদ, এই জঙ্গিবাদ, এই ইউনুসবাদকে লাল কার্ড দেখাই। ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে গতকাল দুজন সাবেক মার্কিন কূটনীতিক যমুনায় গিয়ে ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন এবং সেখানে বেশ কিছু হটটক হয়েছে। এর বাইরে আরেকটি খবর আমরা পেয়েছি মূলত সোশ্যাল মিডিয়া এবং মেইন মিডিয়ায়, সেটা হলো যে বাংলাদেশ সহ ৭৫টা দেশের মার্কিন ভিসা প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে। আজকে এই দুটো বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই কথা বলছি যে মার্কিন ভিসা প্রক্রিয়া স্থগিত করার এই যে বিষয়টা, এটা কি আসলেই সত্য কিনা নাকি এটা গুজব,
এটা নিয়ে আমি একটু শুরুতে কথা বলবো, কারণ অনেকেই আজকাল যেটা দেখি যে অনেক বিষয়ই আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে একটু জানতে চান ঘটনাটা কি হয়েছে। তো আমেরিকান ভিসা যেটা, একটা কমন প্রশ্ন ছিল যে যাদের অলরেডি আমেরিকান ভিসা আছে তাদের কি হবে। তাদের কিছুই হবে না, যাদের অলরেডি আমেরিকান ভিসা আছে তাদেরটা অ্যাজ ইউজুয়াল তারা সেটা ব্যবহার করতে পারে। এর বাইরে এই যে ৭৫টা দেশ, এই দেশগুলোর তালিকা আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেই আফ্রিকার সেই যুদ্ধ পীড়িত দেশ, মঙ্গা পীড়িত, দারিদ্র পীড়িত দেশ, আমাদের বাংলাদেশের পাশাপাশি মিয়ানমারও সেখানে আছে, ইরান আছে। তো এরকম নানান দেশ আছে, কিন্তু এর মধ্যে বাংলাদেশের অন্তর্ভুক্তিটা আমাদের জন্য বেদনার। যে দেশটা আহ, মানে রাইজিং ছিল, ইকোনমিক্যালি সোশ্যালি সব দিক দিয়ে উন্নতির দিকে যাচ্ছিল, হঠাৎ করে সেই দেশটা এই ইউনুস ম্যাজিকের পাল্লায় পড়ে, এবং বিশেষ করে আমেরিকা যখন আমাদের এই ধরনের তালিকাভুক্ত করে তখন আমরা কষ্ট পাই। কারণ আমাদের অনেকেরই ধারণা ছিল যে ডক্টর ইউনুস তিনি তো আমেরিকার পাপেট, সুতরাং ডক্টর ইউনূস ক্ষমতায় থাকা মানে আমেরিকা দুহাত উজাড় করে আমাদের দেবে। কিন্তু আমরা দেখছি যে আমাদের সবচেয়ে বেশি নিংড়ায় নিচ্ছে আমেরিকা। যাই হোক, যে ভিসার বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে আসলে কি সব ভিসা প্রক্রিয়া স্থগিত, সেটা নিয়ে একটা কনফিউশন ছিল। এই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে এই স্টেটমেন্টটা ইস্যু করা হয়েছে যে ৭৫টা দেশের ভিসা প্রক্রিয়া, এই ভিসাটা আসলে ইমিগ্রেশন রিলেটেড ভিসা, অর্থাৎ যারা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন, বা একসময় ডিবি ভিসা ছিল, যে এখন তো আর বাংলাদেশের জন্য বোধহয় ডিবি ভিসা নাই, কিন্তু অন্য অন্য দেশের আছে, বা ফ্যামিলি ইমিগ্রেশন, ফ্যামিলি মাইগ্রেশন ভিসা, এই ভিসাগুলোর আপাতত প্রসেসটা টেম্পোরারিলি বন্ধ করা হয়েছে। কিন্তু এর পাশাপাশি ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা, মেডিকেল ভিসা, কনফারেন্স ভিসা, এগুলো অ্যাজ ইউজুয়াল থাকবে, এবং কয়েকটা ভিসার সাথে আবার বন্ড মানি যোগ হয়েছে, সেটা ঠিক আছে। কিন্তু এই যে যারা দীর্ঘমেয়াদে আমেরিকায় থাকার জন্য ভিসা অ্যাপ্লাই করবেন, সেই ইমিগ্রেশন ভিসার প্রসেসটা এই ৭৫টা দেশের জন্য স্থগিত করা হয়েছে। যে কারণটি তারা দেখিয়েছে, আপনারা কয়েকদিন আগে দেখেছিলেন যে ট্রাম্পের ট্রুথ অ্যান্ড সোশ্যাল, সেখানে তিনি একটা লিস্ট দিয়েছিলেন যে আমেরিকায় যেসব দেশের অভিবাসীরা থাকে তাদের কোন কোন দেশের অভিবাসীরা কত পার্সেন্ট আমেরিকান সরকারের গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স, যেটাকে বলে যে জীবনযাপনে গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স বা সরকারি সহায়তা গ্রহণ করে থাকে। সেই তালিকার শীর্ষে আছে ভুটান, ১৯তম তালিকায় আছে বাংলাদেশ, প্রায় ৫৮% অভিবাসী, তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমেরিকান সরকারের বিভিন্ন অ্যাসিস্ট্যান্স গ্রহণ করে। এই তালিকাটি যখন ট্রুথ সোশ্যালে ট্রাম্প দিয়েছিলেন তখনই আমরা বুঝেছিলাম যে এর সাথে কিছু একটা আসতেছে। এই তালিকাটা কিন্তু আমেরিকান গভর্নমেন্টের কোনো সেন্সাস থেকে বা ডেমোগ্রাফিক হেলথ সার্ভে থেকে পাওয়া না, এটা আমরা ট্রুথ অ্যান্ড সোশ্যাল ট্রাম্পের থেকে পেয়েছি। এবং ট্রাম্প যেটা বলতে চাচ্ছেন সেটা হলো যে এই যে অভিবাসীরা আসে এবং এসে এরা মার্কিন গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্স গুলা ব্যবহার করে, এরা ব্যবহার করার ফলে প্রকৃত মার্কিনী নাগরিক যারা, তারা গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্স কম পায়। এটা ছিল ট্রাম্পের লজিক, এবং এই লজিক দেখেই এই স্টেট ডিপার্টমেন্ট থেকে এই ৭৫টা দেশের ইমিগ্রেশন রিলেটেড ভিসা প্রসেসটা আপাতত স্থগিত করা হয়েছে। কিন্তু এই যে ট্রাম্প যে বলেছেন যে মূল মার্কিনীরা বঞ্চিত হচ্ছে অভিবাসীদের কারণে, কিন্তু গত বছর ফেব্রুয়ারিতে একটা রিসার্চ শো করছে যে মার্কিনীরা অভিবাসীদের চাইতে অন্তত ২৫% বেশি তারা গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স ইউজ করে। সুতরাং ট্রাম্প যে কেবলমাত্র অভিবাসীদের উপরে দোষ চাপাচ্ছে, এটা কিন্তু মানে রিসার্চ বেসড ফাইন্ডিংস সাপোর্ট করে না। প্রথম দফায় যখন ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন তখন তিনি কিন্তু বলেছিলেন যে আমেরিকার ডেভেলপমেন্ট বা আমেরিকার অনেক কিছুতেই ইমিগ্রেন্টদের অনেক কন্ট্রিবিউশন রয়েছে, যেটার বিরুদ্ধে তিনি রয়েছেন এবং যেটা তার পলিটিক্যাল কমিটমেন্ট ছিল, ইললিগাল ইমিগ্রেশন। ইললিগাল ইমিগ্রেশনে নিয়ে কারো কোনো আপত্তি নেই, কিন্তু এবার ক্ষমতায় এসে তিনি একেবারে এই ইমিগ্রেশনের বিরুদ্ধে এত স্ট্রিক্ট একটা অবস্থা নিয়েছেন যে এই তিনি ক্ষমতা নিয়েছেন ১ বছরও হয়নি, এর মধ্যে ১ লাখের বেশি ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে, ৬,০৫,০০০ অবৈধ অভিবাসীকে আমেরিকার থেকে ফেরত পাঠানো হয়েছে, ২৫ লাখ
অভিবাসী নিজ দায়িত্বে আমেরিকা ছেড়ে চলে গেছে। সো আমেরিকা এটা নিয়ে একটা খুবই উত্তেজনা চলতেছে। তো এই অবস্থায় বাংলাদেশ এই তালিকায় ঢুকে গেছে। সুতরাং যারা ইমিগ্রেশন রিলেটেড ভিসা অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন তাদের জন্য আপাতত অপেক্ষা করা ছাড়া কিছু নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বাংলাদেশের বাঙ্গি মিডিয়ায় কোনো কিছু দেখলেই বিশ্বাস না করে চেষ্টা করবেন যে আমেরিকান রিলেটেড মূল সংবাদ মাধ্যম বা মূল ওয়েবসাইটে কি ইনফরমেশন দেওয়া আছে। আমি আশা করি যে এই যে সাময়িকভাবে প্রক্রিয়াগুলো স্থগিত করা আছে এগুলো আস্তে আস্তে স্বাভাবিক হবে। তবে ডক্টর ইউনূস যতদিন থাকবে ততদিন শুধুমাত্র আমেরিকা নয়, সারা পৃথিবীতে বাংলাদেশের ইমেজ কিন্তু তলানিতে চলে গেছে। যে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেলে আমরা তাদের টাকা ধার দিয়েছিলাম, সেই শ্রীলঙ্কায় বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা ছিল, সেটা পর্যন্ত স্থগিত করা হয়েছে। বালিতে অন অ্যারাইভাল ভিসা ছিল বাঙালিদের জন্য, সেটা পর্যন্ত স্থগিত করা হয়েছে। অস্ট্রেলিয়ায় বাঙালিদের জন্য স্টুডেন্ট ভিসা আগে লেভেল 1 ছিল, এখন লেভেল 3-তে অনেক বেশি কঠিন করা হয়েছে। নেদারল্যান্ডসের একটা ইউনিভার্সিটিতে দেখলাম তারা জানিয়ে দিয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি কোনো স্টুডেন্টদের তারা ভর্তি করবে না। ইউকের অনেকগুলো ইউনিভার্সিটিতে এই স্টুডেন্টদের জন্য ভর্তি বন্ধ। তার মানে শুধু আমেরিকায় যে আমাদের ছাই দিয়ে ধরছে তা না, ইউনূসের ম্যাজিক দেখে ক্লান্ত সারা পৃথিবী বাঙালিদের সব মোটামুটি ছাই দিয়ে ধরছে এবং আমাদের সামনে আরো দুর্দিন অপেক্ষা করছে। যাই হোক, এটির পরে আর যেটি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটি হলো যে গতকাল এই আপনারা দেখেছেন যে যে দুজন মার্কিন কূটনীতিবিদ তারা ট্রাম্প প্রশাসনে আগে কাজ করেছেন, কিন্তু তারা প্রভাবশালী এবং এখনো তারা কিন্তু জড়িত, এবং তাদের মধ্যে একজন আবার ট্রাম্পের সাথে পারিবারিকভাবে ঘনিষ্ঠ। তারা হলেন সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট আলবার্ট গম্বিস এবং সাবেক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মর্স ট্যান। এই দুজন যমুনায় দেখা করেছে এবং বাংলাদেশের ব্যাপারে ভারতের যে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গার্ড তিনিও কিন্তু গ্র্যাজুয়ালি ইনভলভ হচ্ছেন এবং এই এই দুজনরা কথা বলেছেন। আপনারা জানেন যে জাতিসংঘ এবং অন্যান্য দেশ, ভারত, এরা চেয়েছিল যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ রাজনৈতিক এনভায়রনমেন্ট তৈরি হোক এবং যে কারণে তারা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে সবার মধ্যে একটা সম্প্রীতি গড়ে তোলার কথা বলছিলেন এবং এই লক্ষ্যেই কিন্তু সাবেক প্রধান বিচারপতি এবং আইন উপদেষ্টা এই দুজন কিন্তু দক্ষিণ আফ্রিকায় গিয়ে তারা দেখে এসেছেন সেখানে কিভাবে নেলসন ম্যান্ডেলা কারামুক্তির পরে তারা সেখানে যে শ্বেতাঙ্গ শাসকেরা ছিলেন তাদের সাথে কিভাবে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে সবাই মিলেমিশে কাজ করেছেন, সেই অভিজ্ঞতা নিয়ে এসেছে। কিন্তু বাংলাদেশে তার কোনো রিফ্লেকশন দেখেনি। তো এই দুজন কূটনীতিবিদ তারা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন সম্পর্কে জিজ্ঞেস করা মাত্রই ডক্টর ইউনূস কিন্তু একদম তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন এবং গত 17 মাসে বাংলাদেশে যেভাবে মব সন্ত্রাস, খুন, অত্যাচার, নির্যাতন, ধর্ষণ, চাঁদাবাজি চলেছে তাতে বাংলাদেশের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন তো দূরের কথা, কত বছর যে এই ক্ষত আমরা বহন করে বেড়াবো সেটা আল্লাহই জানে। তো এর বাইরেও যেটা আপনারা জানেন না সেটা হলো যে এই দুজন কূটনীতিবিদ তারা ডক্টর ইউনূসকে বলেছিলেন একটা ইনক্লুসিভ ইলেকশনের আয়োজন করতে। ডক্টর ইউনূস এটা করতে রাজি না, বরং তিনি খুবই ক্ষুব্ধ ছিলেন কালকে এই কথাগুলো শুনে এবং তখন কূটনীতিবিদরা জিজ্ঞেস করছিলেন যে এটা কি আপনার পার্সোনাল প্রবলেম। তো ডক্টর ইউনূস বলছে যে সে 12 তারিখেই নির্বাচন করবে, কেউ ঠেকাইতে পারবে না, একদিন আগেও না একদিন পরেও না। কিন্তু এই কূটনীতিবিদ বলেছেন যে ইনক্লুসিভ নির্বাচন যদি আপনি না দিতে পারেন তাহলে আপনি চলে যান, নতুন কেউ এসে এই অ্যারেঞ্জমেন্টটা করুক। তাতে ডক্টর ইউনূস আরও ক্ষেপে গেছে। তখন ডক্টর ইউনূসকে তারা বলেছেন যে আপনি তো এমনিই 1 মাস পরে চলে যাবেন নির্বাচন হলে, সুতরাং আপনার এখন যেতে সমস্যা কোথায়। ডক্টর ইউনূসের উপরে কিন্তু আন্তর্জাতিক চাপ বাড়ছে। যে বিশ্ব ডক্টর ইউনূসের নামে মুগ্ধ ছিল তারা ডক্টর ইউনূসের প্রকৃত স্বরূপ দেখে অনেকেই ভীষণ হতাশ এবং আমি জানি যে শুধুমাত্র এই দুজন মার্কিন কূটনীতিবিদ না, আরো অনেক প্রাক্তন কূটনীতিবিদই এখন কথা বলছেন, কারণ তারা অনেকেই শেখ হাসিনার আমলে শেখ হাসিনার সাথে কাজ করেছেন, বাংলাদেশে পজিশন ছিলেন। তো তারা এখন দেখছেন যে একটা সাজানো গোছানো বাগান কিভাবে ধ্বংস হয়ে গেছে এই জুলাই আগস্টের কিছু জঙ্গি এবং এই আর্মির একটা বিপদগামী অংশের কুর মাধ্যমে। সুতরাং এখন কিন্তু বাংলাদেশের উপরে একটা আন্তর্জাতিক চাপ বাড়ছে, সাবেক কূটনীতিকরা অনেক সক্রিয় হয়েছে,
আমাদের যে সম্প্রতি মার্কিন কূটনীতিবিদ এসেছেন, তিনি একটি রাজনৈতিক দলের এক নেতার সাথে মিটিং করেছেন। সো এই বিষয়গুলো হলো ডেভেলপমেন্ট। এখন দেখা যাক যে এই আন্তর্জাতিক চাপটা ডক্টর ইউনূস কিভাবে সামলান। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।